যে সংবিধান নিয়ে যে আলোচনাটা উঠেছে এটা কেন উঠলো? আসলে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান নিয়ে আলোচনা অনেক পূর্বের। তবে যেহেতু 5ই আগস্ট 2024 ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে এবং মানুষের মধ্যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ কথা বলার স্বাধীনতা বা নিজেকে প্রকাশ করার স্বাধীনতা, এই যে বিষয়গুলো এখন অনেকটা আগের তুলনায় সহজ হয়ে গেছে। এই কারণে মানুষ এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এবং সংস্কারের জন্য দাবি তুলছে। তো সংবিধান নিয়ে যে আলোচনা আমাদের বহু পূর্ব থেকে ছিল, যে বাংলাদেশের সংবিধান যে নীতির উপর ভিত্তিশীল, সেই নীতিগুলো আসলে বাংলাদেশের জনমানুষের প্রতিনিধিত্ব করে কিনা, বাংলাদেশের জন্মটা কোথা থেকে হয়েছিল এবং বাংলাদেশের মানুষ তাদের কোন পরিচয়ে পরিচিত হবে, এইটা যদি আমরা জানতাম বা এটা নিয়ে যদি আমরা আমাদের আলোচনাগুলো যদি প্রাসঙ্গিক থাকতো, তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারতাম যে আমাদের যে বর্তমান সংবিধান যে নীতির উপর প্রতিষ্ঠিত, এটা সম্পূর্ণ আমাদের জনচেতনার বিপরীত। কারণ বাংলাদেশ 71 সালে মূলত জন্ম নেয়নি, বাংলাদেশের জন্ম আরও আগে। 1947 সালে মূলত যে নতুন পাকিস্তান হয়েছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যে পাকিস্তানের জন্ম হয়েছিল, এটা মূলত ইসলামী চেতনার উপরে, মুসলমানদের জাতীয়তাবাদের ভিত্তিতে। মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন, সেই দাবি থেকেই কিন্তু বাংলাদেশের জন্ম। নাহলে বাংলাদেশ কিন্তু পশ্চিম বাংলার সাথে যুক্ত ছিল, একই বাংলা হিসাবে যুক্ত ছিল। এখানে আলাদা করার প্রয়োজনটা হয়েছিল একটাই কারণ, যে এখানে মুসলমানরা আলাদাভাবে বসবাস করবে। সেই মূলনীতির উপরে, সেই আত্মপরিচয়ের উপর নির্ভর করেই 48 সালে বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু দেখা গেল 1971 সালে যখন বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে, যেমনভাবে আজকে 5ই আগস্টে একটা জুলুমের বিরুদ্ধে জনগণের একটা অভ্যুত্থান হয়েছিল, ঠিক ওই রকমই একটা অভ্যুত্থান ছিল 1971 সালে। তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যেটা পরবর্তীতে হলো, যে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে একটা রাষ্ট্র আমরা পেলাম, কিন্তু এই রাষ্ট্রের মূলনীতিগুলা, অর্থাৎ যেই আদর্শের উপরে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাকে কেন আমরা ভুলে যাব? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তারা এই যুদ্ধের পিছনে বা এই অভ্যুত্থানের ক্ষেত্রে তারা সহযোগিতা করেছিল, তারা মনে করেছিল তাদের এখন আধিপত্য এই বাংলাদেশের উপর বিস্তার করা যাবে, এবং সেই কারণেই নতুন বাংলাদেশে তারা নিজেদের আধিপত্য বিস্তারের যে একটা নীল নকশা এটা ছিল, তার মধ্যে প্রথমেই তারা যেটা বাস্তবায়ন করেছিল সেটা হচ্ছে সংবিধানকে তাদের মতো করে রচনা করে নেওয়া। এবং এই সংবিধান রচনা তারা দায়িত্ব এমন ব্যক্তিদেরকে দিল যারা অ্যাকচুয়ালি এই স্বাধীনতা আন্দোলনের সাথে ওইভাবে যুক্ত ছিলেন না। যেমন বর্তমানেও কিন্তু এই কথাগুলো অনেকগুলো আসছে, যাক আমি সে প্রসঙ্গে পরে আসছি। আমি যেটা বলতে চাচ্ছি যে 71 সালে যে সংবিধান রচনা করা হয়েছিল ডক্টর কামালের মাধ্যম দিয়ে, সেই সংবিধানের মূল নীতি নির্ধারণ করা হয়েছিল 4টা বিষয়ে: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এই মূল 4টি নীতি নিয়ে আসা হয়েছিল, 4টি মূলনীতি। যে 4টি মূলনীতি বাংলাদেশের মানুষের চেতনার সাথে মিল ছিল না, সাংঘর্ষিক ছিল। এবং মূল কথা হচ্ছে, আমরা যে ইসলামের পরিচয় নিয়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই ইসলামের কোনো খোঁজ ছিল না সেখানে একটা সাধারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ অমুসলিম রাষ্ট্ররা যেভাবে নিজেদের সংবিধান প্রণয়ন করে, ঠিক একইভাবে প্রণয়ন করা হলো। তার মানে আমাদের আত্মপরিচয়ের সেই গুরুত্বটা সম্পূর্ণভাবে উপেক্ষিত হলো 71 সালের সংবিধানে। তো তারপর থেকেই কিন্তু এই বিষয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলে আসছে। বিগত 53 বছর ধরে আমরা এই বিষয় নিয়ে বারবার আলোচনা করেছি, এবং যারা এই ধরনের সংবিধান রচনা করেছেন তারাও কিন্তু একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে না, এটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক না, অনেক কথা বলার চেষ্টা করেছেন। তবে আমরা যেটা বলতে চাইবো, যে 71 সালের সেই সংবিধান নিঃসন্দেহে বাংলাদেশের জনমানুষের চেতনার প্রতিফলন ঘটায় না। এবং সেই কারণেই কিন্তু আজকে যেহেতু নতুন বাংলাদেশ গঠনের যে প্রস্তাবনা আসছে, যে বন্দোবস্ত তৈরি হচ্ছে, সেই বন্দোবস্ত করার শুরুতেই সংবিধানটাকে নতুন করে সংস্কার করা অথবা নতুন করে রচনা করার প্রসঙ্গটা চলে আসছে, এবং এই প্রসঙ্গটা খুবই বাস্তবসম্মত এবং এটা আসাটাই উচিত।